করছি। আসসালামু আলাইকুম ডিয়ার কলিগ, ডিয়ার অডিয়েন্স। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর এম এ রশিদ। হি ইজ দ্য প্রফেসর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট অফ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। থ্যাংক ইউ স্যার ফর জয়নিং উইথ আস ইন দিস মিটিং। আমরা আজকে ইনফর্মালি কথা বলবো। আমরা আজকে হার্ট অ্যাটাক সম্বন্ধে কথা বলবো, এবং যেটা মৃত্যুর প্রধান কারণ এবং সাডেন ডেথের প্রধান কারণ, এই সম্বন্ধেই আমরা এর চ্যালেঞ্জেস, এর চিকিৎসা, বাংলাদেশের অবস্থা, কী কী পদ্ধতি চিকিৎসা আছে, এবং একজন মানুষের জন্য করণীয় কী, আমাদের করণীয় কী, গভর্নমেন্টের করণীয় কী, এইসব বিষয়ে আমরা কথা বলবো। আপনি প্রথমে স্যার হার্ট অ্যাটাক জিনিসটা কী, হোয়াট ইজ হার্ট অ্যাটাক? ধন্যবাদ আপনাকে প্রফেসর আফজাল। হার্ট অ্যাটাককে সাধারণত বলে আমাদের মেডিকেল ভাষায় যেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন। অনেকে কনফিউশন করে হার্ট অ্যাটাককে ব্রেন স্ট্রোকের মতো নিয়ে যায়, কিন্তু স্ট্রোক হচ্ছে যে ব্রেনের ব্যাপার। হার্ট অ্যাটাক বলতে যেটাকে হার্টের রক্তনালী ব্লক হয়ে যেটা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। এখন এটা পৃথিবীতে বাংলাদেশেও ব্যতিক্রম না, এটা ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ। এবং পৃথিবীতে যত মৃত্যু হয় তার প্রায় দেখা যায় যে 33% অর্থাৎ 1/3 মৃত্যুই প্রায় দেখা যাচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে হচ্ছে। এবং এই সকল মৃত্যুর আবার 75 থেকে 85 ভাগই দেখা যাচ্ছে যে আছে যে রক্তনালী ব্লক হয়ে, হার্টের যে রক্তনালী সেটা ব্লকে হচ্ছে। অতএব এর গুরুত্ব অপরিসীম। এবং এটা পৃথিবীতে অনেক প্রাণ ধরেন অকালেই ঝরে যাচ্ছে, তাদের চিকিৎসার অভাবে বা জ্ঞানের অভাবে, অথবা চিকিৎসার অপ্রতুলতা বা তাদের অ্যাওয়ারনেস না থাকার কারণে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে এই ভয়াবহ ডিজিজ সম্পর্কে অবহিত করানো, এবং এটার থেকে কিভাবে তারা পরিত্রাণ পেতে পারে এবং এটার চিকিৎসা কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এগুলো মানুষকে, সাধারণ মানুষকে অবহিত করা। তো আপনি যে প্রশ্ন করেছেন যে হার্ট অ্যাটাক, এটা যে যে একটা ঘাতক ব্যাধি, এখন পৃথিবীতে, সারা পৃথিবীতে এটা, এবং বাংলাদেশেও এর বাইরে না। তো আমরা যদি চিন্তা করি যে এই হার্ট অ্যাটাক কী কী কারণে হতে পারে বা এটার রিস্ক ফ্যাক্টর কী কী আছে, এর প্রধান একটা কারণ হতে পারে যে অনেকের ডায়াবেটিস আছে, অনেকের ব্লাড প্রেশার আছে, অনেকে তো জানেও না, তাদের লাইফস্টাইল সম্পর্কে তারা অবহিত না, স্মোক করতেছে, ধূমপান করে, ধূমপান ছেড়ে আবার তামাক জর্দা ইউজ করে, এগুলো তাদের ভিতরে এই বিষয়গুলো থাকে। আবার অনেকের শরীরের ওজন বেশি, হাঁটাচলা করে না, তাদের লাইফস্টাইলে পরিবর্তনের প্রসঙ্গগুলো চলে আসে। তো যেহেতু এটা একটা ঘাতক ব্যাধি এবং এটার অধিকাংশ যে সাডেন ডেথগুলো এই হার্ট অ্যাটাকের কারণেই হচ্ছে, অর্থাৎ এটা নিয়ে আমাদের আলোচনা করার খুবই প্রয়োজন। এখন আপনি তো ইব্রাহিম কার্ডিয়াকের সিইও ছিলেন, আমি যতদূর জানি। জি, প্রধান নির্বাহী করে আমি 17 বছর ইব্রাহিম কার্ডিয়াকের প্রথম থেকে সম্ভবত আপনি ছিলেন। জি, মানে আপনি ক্লিনিশিয়ান অ্যাজ ওয়েল এজ অ্যাডমিনিস্ট্রেশনের যদি বলতে চাই তাহলে বলা যায় আর কি। সো আপনি ওই ক্ষেত্রে ধরেন গোটা দেশের ক্ষেত্রটা প্রেক্ষাপটটা আমি পরে আসবো। এখন আপনি কী কী চ্যালেঞ্জ ফেস করছেন এই যে এই পেশেন্টগুলোকে ডিল করতে গিয়ে? ধরেন আমি বলতে চাচ্ছি যে পেশেন্ট হলো কি আপনার কাছে আসছে, টাইমলি আসছে কিনা একটা চ্যালেঞ্জ। নাম্বার 2, আসলে প্রপারলি ট্রিটমেন্ট করতে আপনার যে ম্যান পাওয়ার আছে সেটা যে আপনি পারছেন কিনা। নাম্বার 3, ফাইন্যান্সিয়াল একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা মিট আপ করতে পারছে কিনা, আপনি কী কী চ্যালেঞ্জ ফেস করছেন? কারণ হলো কি, বিদেশে ধরেন হলো কি, আমেরিকাতে যদি বলেন, নিউ ইয়র্কে বলবেন, একটা হার্ট অ্যাটাকের রোগী তার টাকা আছে কিনা সেটা দেখে না তারা। হার্ট অ্যাটাকের রোগী যদি ইমার্জেন্সি যায়, সঙ্গে সঙ্গে তারা অ্যাডমিশন করে নেয় এবং চিকিৎসা হয়। তারপর টাকা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা পরে হিসাব কিতাব করে। কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কোনো স্ট্রাকচারই নেই, নাইদার ইনস্টিটিউশন, নর গভর্নমেন্ট লেভেল, নর প্রাইভেট লেভেল। সো আপনি এখানে কী কী চ্যালেঞ্জ ফেস করছেন? ঠিকই বলেছেন যে পৃথিবীর সাথে আমাদের বাংলাদেশে তো এগুলো একেবারে তুলনা করা যাবে না, কারণ তাদের হেলথ ইন্স্যুরেন্স, তাদের রাষ্ট্র ব্যবস্থা এই সমস্ত চিকিৎসার দায়িত্ব নেয়, যেটা আপনি বললেন। এখন বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো, আমি যে 2007 থেকে আমি ইব্রাহিম কার্ডিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কার্ডিওলজি প্রফেসর হিসেবে ছিলাম,
তো আমি দেখেছি যে এখানে যে আমাদের চ্যালেঞ্জগুলো এক নম্বর হচ্ছে যে প্রথমে কথা হচ্ছে মানুষ আসতে দেরি করে, যখন বুকে ব্যথা হচ্ছে নানাবিধভাবে এক্সপ্লেন করে, তাদের পেটে গ্যাস হচ্ছে, তাদের অন্য অন্য কারণ অজুহাত খোঁজে, অনেক সময় দেখা যায় ঠিক মতন টাইমলি পৌঁছাতে পারে না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে তারা সময় মতন রোগীটা হাসপাতালে আসে না। তারা মানে যখন বুকে ব্যথা হয় তখন তার আত্মীয়স্বজন অথবা প্যারামেডিক্স অথবা তাদের পার্সোনাল ফিজিশিয়ান তাদের সাথে কথা বলে, এই কথা বলতে গিয়ে অনেক দেরি করে। দেরি করে বা নিজেও অনেক সময় তারা ছোটোখাটো জ্ঞান নিয়ে তারা হয়তো দেখেছে যে টেলিভিশনে দেখেছে, ইউটিউবে দেখেছে, দেখে হয়তো তারা দেখেছে সময় নষ্ট করছে, মনে করতেছে পেটে গ্যাস হচ্ছে বা মাসকুলার পেন হতে পারে বা অন্য কিছু হতে পারে, এই করে সময় নষ্ট করে। কিন্তু একটা লোক যদি মধ্যবয়সী মানুষ, যাদের ডায়াবেটিস থাকে, যে সে যদি ধূমপায়ী হয় বা তার ফ্যামিলি হিস্ট্রি আছে এবং তার যদি বুকের ভিতরে যে ব্যথাটা ভেরি ইম্পর্ট্যান্ট, বা তা অনেক সময় ব্যথাও হয় না, কিন্তু বুকের ভিতরে একটা চাপ অনুভূত যদি হয় কোনো এক সময় এবং সেটা যদি কাজের সাথে সম্পৃক্ত হয়, তো ওই ব্যক্তি দেরি না করে ইমিডিয়েটলি তার হাসপাতালে, নিয়ারেবল হসপিটাল, নিয়ারের যেখানে ফ্যাসিলিটি আছে সেখানে যাওয়া উচিত। এখন আপনি স্পেসিফিক বলছেন যে আমার হাসপাতালে আমি কী কী চ্যালেঞ্জ ফেস করেছি, যে এক নম্বর হচ্ছে যে রুগীটা আসতে দেরি করে, প্রথম কথা। আসার পরে তারপরে তারা ডিসিশন নিতে দেরি করে, হয়তো ফাইন্যান্সিয়াল কারণে। কারণ যখন চিকিৎসার প্রশ্ন আছে, যে এটা একটা রুগী যদি 2 ঘন্টার বা 4 ঘন্টার ভিতরে আসে, যে গোল্ডেন পিরিয়ডটা, যেটা যে গোল্ডেন আওয়ার হার্ট ডিজিজের জন্যে, মানে হার্ট মাসল ড্যামেজ হওয়ার আগেই যদি চিকিৎসাটা শুরু করা যায়, তাহলে আমরা হার্টকে রক্ষা করতে পারবো, তার পাম্পিং ক্যাপাবিলিটি ঠিক রাখতে পারবো, যে এই যে অল্প ড্যামেজটা প্রিভেন্ট করতে পারবো। তো এই যে অল্প সময়ের ভিতরে ডিসিশন নেওয়াটা, অনেক সময় দেখা যায় রুগী নিজেও দেরি করে ফেলে, ফ্যামিলি মেম্বার দেরি করে ফেলে, বা ফ্যামিলি আসতেছে, ছেলেমেয়ে আসতেছে, কেউ যে অর্থ দিবে কে, এই করতে করতে যে একটা টাইম পিরিয়ড, গোল্ডেন পিরিয়ডে পার হয়ে যায়। অর্থাৎ ডিসিশন মেকিং, একটা ডিসিশন নেওয়াটা একটা চ্যালেঞ্জ। বেস্ট আওয়ার, ফার্স্ট আওয়ার ইজ দ্য বেস্ট আওয়ার। আর চেস্ট পেইন থেকে শুরু করে 1 ঘন্টার মধ্যে ট্রিটমেন্টটা করা যায়, অবশ্যই দ্যাট ইজ দ্য বেস্ট আওয়ার। এবং ফ্যাসিলিটি যেখানে আছে, যদি ধরেন আমার হাসপাতালে প্রাইমারি করার ফ্যাসিলিটি আছে, আমার ম্যান পাওয়ার আছে, এক্সপার্ট আছে, কনসালট্যান্ট, আমাদের ফুল টাইম কনসালট্যান্ট থাকে, মানে অন্য অন্য হসপিটালের মতন আমরা ইব্রাহিম কাটি না। আমাদের ইব্রাহিম কাটি নন প্র্যাকটিসিং ইনস্টিটিউট, অর্থাৎ এখানকার ডাক্তার বাইরে প্র্যাকটিস অ্যালাউড না, এরা এখানেই প্র্যাকটিস করে এবং ফুল টাইম থাকে। অথবা আমি 1 ঘন্টার ভিতরে, আধা ঘন্টার ভিতরে আমি ক্যাথল্যাব রেডি করতে পারি। তো সেই সুযোগটা রোগীরা যদি না দেয়, অর্থাৎ পেশেন্ট যদি সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে, তাহলে আলটিমেটলি কমপ্লিকেশন হয়ে যায়। তার মানে আপনার একটা মেসেজ এখন আমি পেলাম, যেটা হলো কি, যে পেশেন্টরা ডিসিশনে দেরি করে, একটা লাস্টে দেরি করে, কনফিউশন ডিলে করে। নাম্বার 2, আসলেও তারা ডিসিশনে দেরি করে অর্থনৈতিক কারণ, এর ভিতরে কিন্তু অর্থনৈতিক কারণ ইম্পর্ট্যান্ট থাকে, অর্থনৈতিক কারণে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষের মানে এত টাকা জোগাড় করা রিয়েলি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। একদম। এইভাবে কিন্তু এই পেশেন্টগুলো চলে যাচ্ছে বিভিন্ন হসপিটালে। এবং আপনার যে সিনারিও, আমি তো বিভিন্ন জায়গায় কাজ করি, ধরুন আমি গভর্নমেন্ট হসপিটাল ছিলাম, আমি এসিউর ডাইরেক্টর ছিলাম, ওখানেও দেখছি, ওখানেও কিন্তু ডিলে হয়, এবং ডিলে হয়, তারা ওই নিজেরা ডিসিশনে ডিলে হয়, আত্মীয় ডিলে করে, অথবা অন্য ডক্টরের পরামর্শ নয়। ডিলেটা ইজ এ ভেরি ডেডলি ডিজিজ। ডিলে না করে ট্রিটমেন্টের জায়গায় শুরু করা যায়, তাহলে কিন্তু অনেকাংশে হার্টের মাংসপেশিটাকে রক্ষা করা সম্ভব। আর হার্ট এবং ব্রেনের মাংসপেশি তো পার্মানেন্ট সেল, একবার ড্যামেজ হলে সেটা গেল, ইট ক্যান নট রিপ্লেস বাই এনিথিং, সম্ভব না। কাজেই হার্টের মাংসপেশির ডেথ হওয়ার আগেই আমাদেরকে ট্রিটমেন্টটা করতে হবে। আপনার যে এই প্রবলেমটা আমার মনে হয় আমরা প্রাইভেট সেক্টরেও আছে, গভর্নমেন্ট সেক্টরেও আছে, সব জায়গায় আছে। এবং তা কাজেই ধরেন আপনি যেটা বললেন যে উন্নত বিশ্বে, অর্থাৎ আমেরিকা, ইউরোপ এখানে আছে, কিন্তু আমাদের তো দেশ কম্পেয়ার করা যাবে না। আমরা যদি পার্শ্ববর্তী ইন্ডিয়াকে দেখি, ইন্ডিয়াতে কিন্তু ইন্স্যুরেন্স কাভারেজ আছে, তার বিভিন্ন ধরনের কাভারেজ আছে, তাদের গভর্নমেন্টের বিভিন্ন পলিসি আছে, বা তাদের আমি জানি না তাদের ওই কীভাবে ওরা পলিসিটা করে, দে হ্যাভেন যে এই ফান্ডটা। ইভেন নেপালেও কিন্তু যে একটা সার্টেন লিমিট পর্যন্ত টাকা, কিন্তু যে 1 লাখ, প্রথম 1 লাখ টাকা রুগীদেরকে দিয়ে দেবে গভর্নমেন্ট বাই এনি কোশ্চেন। হার্ট অ্যাটাকের রুগীদের আসলে একটা স্ট্যান্ড, একটা বেলুন, একটা কী যেন একটা সিস্টেম আছে ওদের, যে দেখি 1 লাখ রুপি, নেপালি রুপিস আছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশই একমাত্র জায়গা যেখানে এই ধরনের সিস্টেম নাই বললেই চলে, যে থেকেও থাকে প্রিমিটিভ। আচ্ছা, বাংলাদেশে কিন্তু কিছু অর্গানাইজেশন এই সিস্টেমের ভিতরে আসছে। যেমন আমি জানি ঢাকা ইউনিভার্সিটি আমাদের সাথে
অনেকগুলো অর্গানাইজেশন তাদের ইন্স্যুরেন্স কাভারেজ আছে, তারা একটা সার্টেন টাইম একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তারা বেনিফিটটা পায়। অর্থাৎ ওই সমস্ত রুগী যখন আসে তখন কিন্তু আমাদের দেরি করার লাগে না, মানে জাস্ট ডিসিশন কুইকলি নেওয়া যায় এবং ওই সমস্ত রুগীর বেনিফিটও বেটার, আউটকামও ভালো। তাদের চিকিৎসা করার পরে তারা কিন্তু ভালো তাদের আউটকাম, এবং তারা হার্ট ড্যামেজ হয় না বা তাদের আউটপুট অনেক বেটার সে সমস্ত ক্ষেত্রে। মনে করেন না গোটা বাংলাদেশের লোকই ইন্স্যুরেন্স কাভারেজ আসা উচিত? অবশ্যই এটা 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 কোনো না কোনো ফর্মে এটাকে চিকিৎসা ব্যবস্থার ভিতরে নেওয়া উচিত, এবং সেটা ইন্স্যুরেন্স কাভার, এগুলো তো অনেক ডিসকাশন হয়েছে। হতে পারে, জাকাত ফান্ড হইতে পারে, হোয়াট এভার মে বি, ইসলামিক পদ্ধতি হইতে পারে, যে কোনো পদ্ধতির মাধ্যমে যাতে একটা মানুষের প্রয়োজনের সময় একটা চিকিৎসার যার ফাইন্যান্সিয়াল সংকলনটা করা যেতে পারে। সার্বজনীনভাবে হেলথ ইন্স্যুরেন্স আওতায় নিতে হবে, সেটা একেবারে এটা রাষ্ট্রীয়ভাবে হোক বেসরকারিভাবে হোক, এটাকে একটা ইন্স্যুরেন্সের আওতায় নিলে মানে কোনো রকম ডিলে হবে না, তার চিন্তাই করতে হবে না যে অর্থ আমার আসবে করতে। না, কিন্তু এটা যদি গভর্নমেন্ট না চাপিয়ে দেয় তাহলে কিন্তু হবে না। আপনি যদি ভলেন্টারি দেন হবে না, এটা কিন্তু গভর্নমেন্টকে চাপাই দিতে হবে, গভর্নমেন্টকে আইনের মাধ্যমে করতে হবে। এখন আইন ছাড়া কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা যাবে না, এবং যে কোনো দেশে আপনার ইন্স্যুরেন্স আছে সেগুলো কিন্তু গভর্নমেন্টের মাধ্যমেই আছে, সরকারের মাধ্যমেই আছে, যে তুমি যদি এই ইন্স্যুরেন্স না থাকে তাহলে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে না, অথবা লাইসেন্স করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের। যেখানে এখন তো আসছে একটা অ্যাকাউন্ট করতে গেলে আমাদের ওদিকে তোমার যদি ভোটার আইডি না থাকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে না। এখনও ধরেন কোনো দেশে বিদেশে যেতে গেলে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আপনি ট্রাভেল করতে পারবেন না। হ্যাঁ, তো এরকম কম্পালসারি যদি এটাকে প্রয়োগ করতে হবে, এবং এটাকে চাপিয়ে দেওয়া যে কথাটা বললেন অনেকটা এরকম ইম্পোজ করতে হবে তাদের উপর। কারণ হার্ট অ্যাটাক তো রিক্সাওয়ালার হচ্ছে, হার্ট অ্যাটাক একটা হলো কি ভিক্ষুকের হচ্ছে, বাংলাদেশে সবারই হচ্ছে, এমন না যে আগে যেটা বলা হইতো যে না যে বড় লোকের ব্যাধি তা না, এখন সবারই হচ্ছে। কাজেই একটা রিক্সাওয়ালারও ইন্স্যুরেন্স থাকতে হবে, আর রিক্সাওয়ালার ইন্স্যুরেন্স কত থাকবে এটা তার ইনকাম অনুসারে নির্ভর করবে। যে এই ইনকামের ভিত্তি করে ধরেন সে প্রতিদিন 1 টাকা দিতে পারে অথবা 2 টাকা দিতে পারে, তাকে শেয়ার করতে হবে কিছু, বাকিটা রাষ্ট্র দিবে। বাকিটা রাষ্ট্র দিবে। এই পদ্ধতি না গেলে আমার মনে হয় না যে আপনার এই যে অ্যাকুট যে অ্যাকুট ক্রাইসিস, যেটা পার্টিকুলারলি হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, যেগুলো যে কোনো কারণে মানুষের সাডেন ডেথ হয়, যে এটা প্রিভেন্ট করা সম্ভব না। এখন একটা রোগী যখন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকের পরে ধরেন 3-4 দিন পরে যখন আসে, তার তো হার্টের পাম্পিং দেখা যাচ্ছে 20-30% হয়েছে। তাহলে একটা রিক্সাওয়ালা যদি হয় অথবা একটা হলো কি ইভেন ভিক্ষুকও যদি হয়, সে তো ভিক্ষাও তো করতে পারবে না। তার মানে তার যে ফ্যামিলিটাও কিন্তু একদম পুরো, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, তার ফ্যামিলি, রাষ্ট্র সবাই ক্ষতিগ্রস্ত হবে, এবং সে কিন্তু ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, রাষ্ট্রের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে ইনডিরেক্টলি, কিন্তু ইট ইজ মোর এক্সপেন্সিভ। মানে এই ইকোনমিক বার্ডেনটা টোটাল সোসাইটির উপরে আসতেছে, রাষ্ট্রের উপর আসতেছে। অর্থাৎ এটা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করার ব্যাপার আছে যে এই স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে হেলথ ইন্স্যুরেন্সটাকে ইম্পোজ করতেই হবে। এটা আমাদের অনেক ডিসকাশন হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওইভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, হয়নি। এখন বেসরকারি পর্যায়ে অনেকে হেলথ ইন্স্যুরেন্স ভিতরে আসতে, এবং তাদের চিকিৎসা করার জন্য সহজ হয়ে যাচ্ছে, এবং তারা বেনিফিটেড। পার্টিকুলারলি যেমন আমি এখন আমাদের সাথে যেমন ইউনিভার্সিটিগুলো আছে, বিভিন্ন হোটেল আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, তারা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আওতায়, এবং একটা অ্যামাউন্ট পর্যন্ত তারা ওই চিকিৎসা ফ্যাসিলিটিগুলো আছে। এখন যেমন একটা ভালো সংবাদ যে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল, সরকার তাদের মুক্তিযোদ্ধাদের জন্য একটা সিলিং আছে যে বছরে 5 লাখ টাকা পাবে। এর ভিতরে তাদের এই সমস্ত অ্যাকুট চিকিৎসা, এই সমস্ত কমপ্লিকেটেড চিকিৎসাগুলো হচ্ছে, এবং তাদের চিকিৎসা করার জন্য আমাদের কোনোরকম বেগ পেতে হচ্ছে না। তারা রাষ্ট্রের জন্য, তারা দেশ মুক্তিযুদ্ধ করেছে, তারা এই ফ্যাসিলিটিটা পাচ্ছে। আমার মনে হয় এটা তো একটা ডেফিনেটলি গভর্নমেন্ট এটা খুবই একটা পজিটিভ চিন্তা। সব গভর্নমেন্ট এটা করছে। হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে অনেক দিন থেকেই চলছে, এবং আরও এক্সটেন্ড করা উচিত। যেমন আগে যেমন শুধু ইন্স্যুরেন্স যখন নিয়ে আসতো মানুষজন, তখন মানুষজন আস্থা ছিল না। এখন করছে কি, ওই ইন্স্যুরেন্সগুলোই আবার ব্যাংক ডিল করছে, ব্যাংকরা নিজেরাও কিন্তু ইন্স্যুরেন্সের ভিতরে চলে আসতেছে। ব্যাংক ইন্স্যুরেন্স ব্যাংকের কাছে মানুষের একটু কনফিডেন্টটা বেশি পায়, যদিও আমাদের সে ব্যাংকের ডিজাস্টার হতে মানুষের কনফিডেন্স চলে গেছে, স্টিল ব্যাংকের প্রতি মানুষের কনফিডেন্স বেশি। আমরা যদি চিকিৎসার কথা যেমন আসছে, যে চিকিৎসা ধরনের এই চ্যালেঞ্জগুলো তো অবশ্যই ছিল, যে তারা দেরিতে হাসপাতালে পৌঁছাচ্ছে, ডিসিশন নিতে দেরি করছে, অর্থনৈতিক অবস্থার কারণে ডিসিশনটা
আর একটা হচ্ছে যে এই যে মানুষের ভিতরে এটাও জানার প্রয়োজন যে এই যে একটা ঘাতক ব্যাধি যার কারণে প্রায় শতকরা 33 যত মৃত্যু হচ্ছে তার প্রায় 1/3 মৃত্যু অর্থাৎ 33% মৃত্যুই এই কারণে হচ্ছে। এটা কিন্তু আবার 70% প্রিভেন্টেবল। আমরা কিন্তু এই মৃত্যুগুলোকেও 70% প্রিভেন্ট করতে পারি যদি তাদের ভিতরে এই অ্যাওয়ারনেসটা থাকে, এই সচেতনতা থাকে যে তাদের লাইফস্টাইল, হাঁটা চলা করা বা তাদের খাদ্য অভ্যাসগুলো পরিবর্তন করা। এটাও কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, একটা হলো কি প্রিভেন্টিভ পারপাস, যে এই যাতে হার্ট অ্যাটাক না হয় সেটা কি করা যায়। আরেকটা হয়তো হার্ট অ্যাটাক হলে কি গেলে কি করতে হবে, আবার হার্ট অ্যাটাক হওয়ার পরে কি করতে হবে সেটা বলবো। হওয়ার পরে চিকিৎসার পরে আপনি কি করবেন। তারপরে রিহ্যাবিলিটেশন যে পার্টটা থাকে, 3 পার্ট হার্ট অ্যাটাকের, একটা হলো প্রিভেনশন, একটা কিউরেটিভ, আর একটা হলো কি রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন অল থ্রি ইজ ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি, ধরেন একটা রোগী আমরা দেখছি যে একটা রোগীর হার্ট অ্যাটাক নিয়ে আসছে, সে বাইপাস করছে অথবা রিং লাগাইছে। কি হলো না, আমার বাবা তো বাসায় বসে থাকে, আমার বলছে যে তুমি কোথাও যে মসজিদ যেতে পারবে না, তুমি কিছু বাজারে যেতে পারবে না, শুধু বাসায় বসে থাকে তার হাত পা বেঁধে রাখার মতন অবস্থা। মতো। সো এই যে মিসকনসেপশন, কারণ হার্ট অ্যাটাক হলে তো মানে ড্রাইভিং করা যাবে না, গাড়ি চালানো যাবে না, বাজারে যাবে না, এটার তো কোনো নিষেধ নাই। হার্ট অ্যাটাক হয়ে চিকিৎসা ফাইন, ইউ আর নর্মাল নাও। চিকিৎসা করার পরে তো স্বাভাবিক লাইফে যাইতে হবে। হ্যাঁ, স্বাভাবিক চলে যাও। কিন্তু এটা ওই না, আমাদের জ্ঞানের অভাবের কারণে অনেককে আমরা এইভাবে আরো ক্রিপিল করে দিচ্ছি তাদের বসায় রাখা। কারণ ফার্স্ট সেকেন্ড থিং হলো কি, আমরা মনে হয় আমাদের চেম্বারে আমরা বেশি ব্যস্ত থাকি, আমরা রুগীদেরকে সময় দিতে পারে না। কাউন্সেলিং করি না। আর কাউন্সেলিং কিন্তু রুগী করলেই হবে না, কাউন্সেলিং ফ্যামিলিকে করতে হবে, এবং একটা রুগীর সাথে সাথে কাউন্সেলিং ফ্যামিলি মেম্বারদেরও করতে হবে, একই সাথে করতে হবে। একই সাথে দুটো গ্রুপে না করলে কিন্তু শুধু পেশেন্টকে করলে তো পেশেন্টটা কনফিউজড হয়ে যাবে। শুধু ফ্যামিলিকে যদি, ফ্যামিলি তো ইম্পর্টেন্ট। আমি আপনার সাথে এই প্রসঙ্গে বলি, আমাদের বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যিনি প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ইব্রাহিম স্যার, উনি কিন্তু যখন ডায়াবেটিক প্রথমে রোগ নির্ণয় হতো তখন কিন্তু ডায়াবেটিক সম্বন্ধে মানুষের একটা ভীতি ছিল। আমি তো 1988 সাল থেকে ডায়াবেটিক সমিতির সাথে সম্পৃক্ত। আমি দেখেছি একটা লোক যখন ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে অজ্ঞানে পড়ে গেছে, মনে হচ্ছে জীবন শেষ, তারে কেউ বিয়ে করতো না, তার চাকরি হতো না, এরকম একটা সিচুয়েশন থেকে কিন্তু আমরা উত্তরণ হয়ে গেছি। এবং ইব্রাহিম স্যার যখন কেউ ডায়াবেটিস হতো তার ফ্যামিলি মেম্বারকে কাউন্সেলিং করতো, রুগী সহ তার টোটাল মেম্বার এবং তার বাড়ির কাজের মেয়ে পর্যন্ত, কাজের লোক পর্যন্ত, যে এটা একটা টোটাল কেয়ার নিতে হবে, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে এটাকে ম্যানেজ করতে হবে। তা নাহলে এই রোগকে ফ্যামিলি মেম্বার যদি হেল্প না করে, তার ডায়েট সম্পর্কে যদি ঠিক মতন জ্ঞান না থাকে, তো একটা ডায়াবেটিস রোগীকে, একটা হাইপারটেনশন রোগীকে, একটা হার্টের ডিজিজকে প্রপারলি কিন্তু কেয়ার করা সঠিক হয় না। সেজন্য এটা একটা হলিস্টিক চিন্তা করে, একটা সার্বিকভাবে চিন্তা করে এটাকে অ্যাপ্রোচটা হলিস্টিক হতে হবে। আমাদের এই যে পডকাস্টের উদ্দেশ্য এবং আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য কিন্তু এটাই, যাতে আমাদের মাধ্যমে যাতে আপনি যে কথাটা বললেন হলিস্টিক অ্যাপ্রোচ ইজ ইম্পর্টেন্ট, যেটা হলো কি যে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, পেশেন্ট আত্মীয়-স্বজন কাউন্সেলিং করতে হবে, পেশেন্ট কাজের মেয়েকেও শুধু কাউন্সেলিং করতে হবে, তার পরিবারকে এর সাথে সম্পৃক্ত করতে হবে যে ওটা ডায়াবেটিস এই করতে হবে, কিন্তু প্যানিকনেস করা যাবে না। এবং এইটা হলো দিস ইজ এ কিউরেবল ডিজিজ, নট কিউরেবল, দিস ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ। এবং এটাকে মেনে চলে কিন্তু সে তার স্বাভাবিক জীবনযাপন করতে, নর্মাল লাইফ লিড করবে। তার সে চাকরি জীবনে হোক, ফ্যামিলি লাইফ হোক, সবই, সামাজিক জীবন হোক, সবই করতে পারবে। কিন্তু তার ভিতরে এই যে জ্ঞানের অভাবের কারণে কিন্তু এটা আমরা অনেক সময় এই লক্ষ্যে পৌঁছাতে পারি না। যে একটা লোক হার্ট অ্যাটাক হয়ে গেছে বলে তার বাড়িতে শোয়াই রেখে একেবারে তাকে মানে পঙ্গু করে দেওয়া হয়, এটা অনেক সময় আগে তো অনেক বেশি ছিল, এখন তো মানুষের ভিতরে ধরেন মানুষের জ্ঞান আসছে, বা আমরা এই ধরনের বিভিন্ন ডিসকাশন করাতে তারা লাভবান হচ্ছে আর কি। বা তারা হলো কি ইউটিউবে দেখছে যে, বা ফেসবুকে দেখছে যে, ফেসবুকে তো অনেক ইনস্ট্রাকশন থাকে, ভালো জিনিস অবশ্যই থাকে, ভালো জিনিস অবশ্যই থাকে, ভালো জিনিস দেখতে আমরা এই চিকিৎসার সাথে সাথে আমরা প্রিভেনশনের প্রতি আমাদের অবশ্যই গুরুত্ব বেশি দিতে হবে। এবং সেক্ষেত্রে এই যে এখন যেখানে হার্ট ডিজিজের কোশ্চেন যেখানে এসে গেছে, তখন আমরা যদি 5টা জিনিস যদি আমরা মেনে চলি, একদম কন্ট্রোলেবল রিস্ক ফ্যাক্টর। কতগুলো হলো আনকন্ট্রোলেবল রিস্ক ফ্যাক্টর? আপনার এজটা আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার জেনেটিক ফ্যাক্টর আপনি চেঞ্জ করতে পারবেন না, রেজ, এটা ছেলে না পুরুষের, কিন্তু কতগুলো জিনিস আপনি পরিবর্তনশীল, মডিফায়েবল, সেগুলোর ভিতরে আপনি ধূমপান অবশ্যই 100% বন্ধ করতে হবে, এগুলো কোনো কনসেশন নেই।
ধূমপান ছেড়ে অনেকে তামাক জর্দা ধরে, তামাক জাতীয় জিনিস 100% বর্জন করতে হবে। ডায়াবেটিস যদি হয়ে যায় তাহলে নিয়ন্ত্রণ করতে রাখতে হবে, যে কোনোভাবে হোক। প্রেশার, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, তার ওজন সীমিত রাখতে হবে, কোলেস্ট্রল সীমিত রাখতে হবে, এবং খাদ্য অভ্যাস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কোন খাবারটা খাবো কোনটা খাবো না, যেমন আমরা এখন ধরেন এই জাঙ্ক ফুডের প্রতি মানুষের ছোটোবেলা থেকে আসক্ত হয়ে যাচ্ছে। এই জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে ফাস্ট ফুড যেগুলো, অর্থাৎ আমাদের খাবারের ভিতরে আঁশ জাতীয় খাবার বেশি খেতে হবে, গ্রিন ভেজিটেবল, লিফি ভেজিটেবল এগুলো বেশি খেতে হবে, মাছ জাতীয় জিনিস। আমরা যদি সহজ কথা বলি, যে সমস্ত চার পায়ে জিনিস এগুলো অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এই যে চার পায়ে বলতে গরু, ছাগল, ভেড়া এগুলো অ্যাভয়েড করতে হবে। যেগুলো দো পায়ে জিনিস, পা মুরগি বা এই পশু বাদ দিলে আমরা পাখি, এই জাতীয় এর ভিতরে তাদের ফ্যাটের অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকে। অর্থাৎ আমাদের খাদ্যের ব্যাপারটা আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলে যে ভেজিটেবল খেলে পেটে গ্যাস হয়, তো গ্যাস এইটা একটা, যে এই যে গ্যাসের যে একটা বোঝানো, এটা ভেরি ডিফিকাল্ট পাবলিককে, এটা আমরা অনেক সময় ফেস করি। যে কোনোভাবে হোক খাবারের ভিতরে আঁশ জাতীয় জিনিস, শাক সবজি এগুলো বেশি আনতে হবে। আমরা অনেক সময় মানে হার্ট হেলদি ডায়েট যেটাকে বলা হয়, অনেক সময় আমি এই প্র্যাকটিক্যালি বোঝাই যে 4টে অক্ষর ফলো করবেন, VFCF। ভি ফর ভেজিটেবল, সব ধরনের ভেজিটেবল খান। এফ হচ্ছে ফ্রুটস, সি হচ্ছে চিকেন, মুরগি, আর লাস্ট এফ হচ্ছে ফিশ। তো অনেক সময় রুগীর এটাকে মানে যে এই যে ডায়েট চার্ট বড় করে বানালে কিন্তু অনেক সময় মানে না। দেখা যায় যে ডায়েট চার্ট কিচেনের কোনায় পড়ে আছে, কেউ ফলো করতেছেন, পড়তেছেও না। তা আমরা চেষ্টা করি যে মানুষের মনের ভিতরে ঢুকানো, যে সে বুঝুক যে ভেজিটেবলটা বেশি খেতে। একটা জিনিস মানুষের ফ্লেক্সিবিলিটি দেওয়া উচিত। আমি যদি বলি যে অনেক সময় নিউট্রিশনাররা করে কি একদম ডায়েট লিখে যায় যে 1 গ্লাস, এটা সম্ভব নাকি? এটা করলে অসম্ভব, এটা হবে না। প্র্যাকটিক্যালি আসতে হবে আমাদের, হোয়াট ইজ ফিজিবল, হোয়াট ইজ পসিবল। হ্যাঁ, যেটা বাস্তব প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমি যদি বছরে কোনো একটা রিচ ফুড খেয়ে ফেলি, কী হবে? একদিন কিছু হবে না, নাথিং। তার সোশ্যাল লাইফ তো আছে একটা, সে একটা অনুষ্ঠানে গেল, যে হার্ডলি বলি যে আপনি ওই ডাক্তারকে জিজ্ঞেস করবেন তো, ওই ডাক্তার গরু মাংস খায় কিনা, ওই ডাক্তার খাসি মাংস খায় কিনা জিজ্ঞেস করবেন তো আপনি। এভরিবডি উই আর টেকিং, বাট একদম ফ্লেক্সিবল থাকে, লিমিটেড স্কেলে করতে হবে। একটা মানুষের যখন আপনি প্রিভেন্ট করবেন, ওই মানুষের কিন্তু ওই প্রতি আকর্ষণ বেড়ে যাবে, তার ফলে সে কিছু কন্ট্রোল করবে না। আরেকটা হলো হাঁটার অভ্যাসটা, যেটা আমরা করি না আর কি। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হাঁটা, রেগুলার ওয়াক, রেগুলার কোনো না কোনোভাবে তাকে দিনের মধ্যে অন্তত 30 মিনিট হাঁটার একটা প্র্যাকটিস করতে হবে। সেটা করা উচিত। সে যখনই পারবে না, কারণ অনেক সময় জিজ্ঞেস করে, স্যার কখন হাঁটবো, কি সকাল হাঁটা নিষেধ না সন্ধ্যা হাঁটা? আমি বলি যে সারাদিনের ভিতরে যখন পারেন তখন হাঁটেন না, কাজের মধ্যে হাঁটতে, কাজের মধ্যেও হাঁটেন। আমি কিন্তু ইব্রাহিম কার্ডিয়াকে ইমপ্রুভ করি, 30 মিনিটস অ্যালাউড, যে এই কাজের ফাঁকে ফাঁকে সে হাঁটুক না কেন। আমি ছাদের পরে আপনি যদি কখনো যান দেখবেন যে আমি ইব্রাহিম কার্ডের ছাদের উপরে একটা দারুণ একটা ছাদ বাগান বানাইছি, বিকজ অফ জাস্ট ওয়াকিং হ্যাবিটটাকে আনার জন্যে। সেটা রুগীর লোক হাঁটুক বা আমার স্টাফরা যারা কাজ করে তারা হাঁটুক, আপনি এখানে অনেক প্রচুর লোক যায়, এটা এখন একটা দর্শনীয় হয়ে গেছে। আপনি যদি কখনো যাই যে দেখবেন যে এটার একটা সুন্দর একটা ওই হাঁটার ওয়াকওয়ে করে দিছি, যে যখন পারুক না কেন হাঁটুক না কেন। কাজের ফাঁকে সবসময় ধরেন 8 ঘন্টা কাজ করে কনস্ট্যান্টলি বসে থেকে তো আসলে মানুষ হয়ে যাবে, তাকে একটু ফ্রি টাইম দিতে হবে, তার একটু রিক্রিয়েশন দরকার আছে। এটা হলো কিন্তু আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি, যে স্টার্টিং ফ্রম দ্য ডেভেলপিং কান্ট্রিজ থেকে, পোর কান্ট্রির থেকে ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ কান্ট্রিজে। এই সময় কিন্তু আমাদের খুব কম্পিটিশন হচ্ছে, আমাদের স্ট্রেস বাড়তেছে। সো ওভার স্ট্রেস ইজ অলসো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রেস এমন একটা জিনিস যে এখন তো স্ট্রেস আমাদের রিস্ক ফ্যাক্টর, এবং স্ট্রেস সব কিছুকে বাড়িয়ে দেয়, বডির মেটাবলিজম, বডির ফিজিওলজি চেঞ্জ করে ফেলে। এবং আমি শারীরিকভাবে সুস্থ থেকেও যদি আমি মানসিক সুস্থতা না থাকি, তাহলে কিন্তু মুশকিল। একটা লোককে সুস্থতা বলা যাবে না। অর্থাৎ হেলথের ডেফিনেশনের ভিতরে এই যে মানসিক, শারীরিক প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মানসিক, মেন্টাল হেলথকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট। কাজে স্ট্রেস তার ফ্রি থাকবে না, স্ট্রেসটাকে কাট ডাউন করতে স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ আর্ট অলসো। আরেকটা হলো কি, যে ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিতে অ্যালকোহল তো ওদের সোসাইটি থাকতে পারে। হ্যাঁ, এখন এই যে অ্যালকোহল আপনার হলো কি, হোয়াট সায়েন্স কি বলে, ধরেন হলো কি আমাদের ধর্মীয় অনুসারে অ্যালকোহল তো খাওয়া যাবে না। হ্যাঁ, সায়েন্স কি বলে?
হ্যাঁ, রিলিজিয়াসলি তো এটা নিষেধ কমতে। হ্যাঁ, অনেক সময় যে অ্যালকোহলের অনেক সময় যে রেড ওয়াইন অনেক সময় বেনিফিট বলে, যে ভ্যাসোডাইলেট করে, হার্টের ডিজিজকে প্রিভেন্ট করে, এগুলো আছে। কিন্তু আমাদের সোসাইটিতে তো আমরা তো এই পরামর্শ দিতে পারি না। ওয়েস্টার্ন সোসাইটিতে তারা একটা, কিন্তু এখন কিন্তু আপনার রিসেন্ট, তবে আলটিমেটলি এটাকে অ্যাভয়েড করার কথাই বলতে হবে। হ্যাঁ বলতে হবে না, সায়েন্স কিন্তু এখন বলছে যে ইভেন আপনার মডারেট অ্যালকোহল, আগে যেটা বলা হতো যে মডারেট অ্যালকোহল ইজ বেনিফিশিয়াল, কিন্তু এখন বলা হচ্ছে না মডারেট অ্যালকোহল বলে কিছু নাই। একজন মানুষ মডারেট অ্যালকোহল যখন খায় সে অবশ্যই সে ক্রস করে, কাজে সে মডারেট থেকে অথবা এটাকে বন্ধই রাখতে হবে। বন্ধ রাখতে হবে। তারা বলতে চাচ্ছে যে এখন সায়েন্সও কিন্তু বলতেছে ইট ইজ বেটার টু অ্যাভয়েড অ্যালকোহল। রিলিজিয়ন তো 100%, সায়েন্সও কিন্তু সায়েন্সও এখন টু অ্যাভয়েড অ্যালকোহল। কাজে এই জিনিসটা আমার মনে হয় সবারই জানা উচিত। উচিত। হ্যাঁ, তো আমরা যদি সত্যিকার অর্থে যে এটাকে আমরা যদি প্রিভেনশনের ভিতরে যদি গুরুত্ব বেশি দেই এবং এটাকে একটা প্রিভেন্টেবল ডিজিজ হিসেবে এটা নেওয়া হচ্ছে এখন ধরেন করোনারি ডিজিজ, ব্রেন স্ট্রোক, এমনকি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এটা কিন্তু 70%ই বলা হচ্ছে প্রিভেন্টেবল ডিজিজ। তো আমরা ধরেন একসময় কমিউনিকেবল ডিজিজ ছিল, এখন কমিউনিকেবল ডিজিজগুলো তো অলমোস্ট ইরাডিকেট হয়ে গেছে। মাঝে শুধু এই করোনা ভাইরাস যাই জটিলতা তৈরি করেছিল। এখন অন্য যে নন কমিউনিকেবল ডিজিজ আছে, এখন সেগুলোতেও মানুষের মৃত্যু তো বেশি হচ্ছে। এখন এই যে এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজগুলোই এখন আমাদের প্রিভেনশনের ভিতরেই বেশি যেতে হবে, জোর দিতে হবে। সো থ্যাংক ইউ। আমার মনে হয় পার্টিসিপেন্টরা আপনারা প্রফেসর রশিদ সাহেবের বক্তব্য শুনলেন এবং আমি নিজেও উপকৃত হয়েছি। তো আমি অনেক কিছু শিখলাম আপনার কাছে। ধন্যবাদ প্রফেসর আফজাল। আমি মনে করি যে আপনার এই উদ্যোগ মানুষ উপকৃত হবে এবং আমাদের যে অবজেক্টিভ আছে যে মানুষকে ভালো রাখা, এই ঘাতক ব্যাধির থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া, এই ব্যাধির প্রথম যেমন না হয়, আর যদি হয় তার ইমিডিয়েটলি চিকিৎসার যে আপনি একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, এই সামান্য উদ্যোগের ভিতর থেকে কিন্তু মানুষ কিন্তু অনেক বেনিফিটেড হবে, সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখলেন, ডেফিনেটলি আজকের যে পডকাস্ট ছিল এটাতে আপনারা উপকৃত হবেন এবং এটাকে আপনারা নিজেরাও এটা শুনবেন, আপনার ফ্যামিলিকে শোনাবেন, আপনার আত্মীয়স্বজনকে শোনাবেন, গ্রামবাসীকে শোনাবেন এবং এটাকে ভেন্টিলেট করবেন এবং ফিউচারে অন্য কোনো টপিকস নিয়ে আমরা আপনার সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।